আচ্ছা, একটা প্রশ্ন করি। সমাজ কি আমাদের বানায় নাকি আমরাই সমাজকে বানাই? শুনতে সহজ লাগলেও উত্তরটা কিন্তু বেশ প্যাঁচানো। আর এই প্যাচের মধ্যেই লুকিয়ে আছে সমাজবিজ্ঞানের আসল মজাটা। চলেন আজ এই রহস্যটা একটু খোলসা করা যাক। কুইক কোর্স ডাইজেস্টে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হল সমাজবিজ্ঞান পরিচিতি। ভাবছেন এ আবার এমন কি কঠিন বিষয়? কিন্তু দেখবেন এই আলোচনা শেষে আপনার চারপাশের এই চিরচেনা দুনিয়াটাকেই একদম অন্য চোখে দেখতে শুরু করবেন। সমাজবিজ্ঞান ঠিক যেন একটা পাওয়ারফুল চশমার মতো কাজ করে। আচ্ছা, একবার ভাবুন তো, আপনার জীবনের কোনো একটা সমস্যা, ধরুন পড়াশোনার চাপ বা চাকরির টেনশন, এটা কি আসলেই শুধু আপনার একার সমস্যা, নাকি এর পেছনে আরও বড় কোনো সামাজিক খেলা চলছে? সমাজবিজ্ঞান ঠিক এই কাজটাই করে, আমাদের ব্যক্তিগত জীবনের ছোট ছোট বিন্দুর সাথে সমাজের বিশাল সিন্ধুর একটা যোগসূত্র খুঁজে বের করতে সাহায্য করে। তো সমাজবিজ্ঞান আসলে কি? একেবারে সহজ করে বললে এটা হলো আমাদের এই সামাজিক জীবনের বিজ্ঞান। মানে একটা পরিবারের ছোটখাটো নিয়মকানুন থেকে শুরু করে একটা দেশের বিশাল রাজনৈতিক সিস্টেম পর্যন্ত সবকিছুই সমাজবিজ্ঞানীদের গবেষণার আওতায় পড়ে, কিছুই বাদ যায় না। তো আজকের এই সফরে আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সমাজবিজ্ঞান কি, একজন সমাজবিজ্ঞানীর মতো করে কিভাবে ভাবা যায়, সমাজকে দেখার বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সামাজিক অসমতা, গবেষণার পদ্ধতি, আর সবশেষে এই দৃষ্টিভঙ্গির গুরুত্বটা আসলে কোথায়। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে আমাদের প্রথম টপিক, সমাজবিজ্ঞান আসলে কি। এর গভীরে ঢোকার আগে একটা খুব বেসিক কিন্তু জরুরি দ্বন্দ্ব আমাদের বুঝতে হবে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, আমাদের জীবনটা যেন একটা নদী। আমাদের নিজেদের ইচ্ছা শক্তি বা এজেন্সি হলো সেই নদীর বুকে ভাসমান একটা নৌকা, যেটা দিয়ে আমরা দিক ঠিক করতে পারি। কিন্তু নদীর যে স্রোতটা, মানে আমাদের চারপাশের সামাজিক কাঠামো, সেটাও কিন্তু আমাদের যাত্রাপথকে অনেকটাই নিয়ন্ত্রণ করে, তাই না? সমাজবিজ্ঞান ঠিক এই নৌকা আর স্রোতের টানাপোড়ানের সম্পর্কটা নিয়েই কাজ করে। আচ্ছা, তাহলে প্রশ্ন হল, এই যে ব্যক্তিগত ইচ্ছা আর সমাজের চাপ, এই দুটোর মধ্যেকার কানেকশনটা সমাজবিজ্ঞানীরা খুঁজে বের করেন কিভাবে? তাদের কাছে কিন্তু একটা স্পেশাল চশমা আছে, যা দিয়ে তারা এই জিনিসটা দেখতে পান। এই চশমাটার কথাই বলেছেন সি রাইট মিলস তার বিখ্যাত দ্য সোশিওলজিক্যাল ইম্যাজিনেশনে। তিনি বলেছেন, কোনো ব্যক্তির জীবন বা কোনো সমাজের ইতিহাস একটাকে ছাড়া আরেকটাকে বোঝা অসম্ভব। এই যে বিশেষ ক্ষমতা, নিজের জীবনের ছোট গল্পটাকে একটা দেশের, এমনকি পুরো বিশ্বের বড় ইতিহাসের সাথে মিলিয়ে দেখার, এটাই হলো সেই সমাজতাত্ত্বিক কল্পনা। একটা উদাহরণ দিই, ধরুন একজন স্টুডেন্ট লোনের চাপে একেবারে দিশেহারা। প্রথম দেখায় মনে হবে এটা তো তার পার্সোনাল ট্রাবল, তাই না? কিন্তু যখন আমরা দেখি যে দেশের লাখ লাখ স্টুডেন্ট ঠিক একই সমস্যায় পড়েছে, তখন কি আর এটাকে ব্যক্তিগত বলা যায়? না, তখন এটা হয়ে যায় একটা পাবলিক ইস্যু, একটা সামাজিক সংকট। এই যে ব্যক্তিগত সমস্যাকে বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে দেখার ক্ষমতা, এটাই হলো সমাজতাত্ত্বিক কল্পনার আসল ম্যাজিক। এখন কথা হলো, সমাজকে বোঝার তো কোনো একটা সিঙ্গেল ফর্মুলা নেই। তাই সমাজবিজ্ঞানীরা বিভিন্ন থিওরির লেন্স ব্যবহার করেন। মানে একই সমাজকে কেউ হয়তো দেখছেন একটা গোছানো সিস্টেম হিসেবে, আবার কেউ দেখছেন একটা যুদ্ধক্ষেত্র হিসেবে। মূলত তিনটে বড় দৃষ্টিভঙ্গি আছে। প্রথমটা হলো স্ট্রাকচারাল ফাংশনালিজম। এটা সমাজকে একটা মানবদেহের মতো মনে করে, যেখানে হার্ট, কিডনি, ফুসফুসের মতো সমাজের প্রত্যেকটা অংশের আলাদা আলাদা কাজ আছে, আর সবাই মিলে সিস্টেমটাকে সচল রাখছে। এরপর আছে কনফ্লিক্ট থিওরি। এটার চোখে সমাজ হলো একটা লড়াইয়ের ময়দান, যেখানে বিভিন্ন গ্রুপ ক্ষমতা আর সম্পদের জন্য সারাক্ষণ লড়াই করছে। আর ৩ নম্বরটা হলো সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। এটা ফোকাস করে আমাদের দৈনন্দিন ছোট ছোট যোগাযোগের উপর। আমাদের কথা, ইশারা, প্রতীক, এগুলো মিলিয়ে কিভাবে একটা গোটা সমাজ তৈরি হয়। আর এই থিওরিগুলো কিন্তু এমনি এমনি চলে আসেনি। অগাস্ট কোঁত, যিনি সোশিওলজি শব্দটাই প্রথম ব্যবহার করেন, সেখান থেকে শুরু করে কার্ল মার্কস, এমিল ডুরখাইম, ম্যাক্স ওয়েবার, এইসব বড় বড় চিন্তাবিদরা তাদের কাজের মাধ্যমে সমাজবিজ্ঞানের এই শক্ত ভিতটা তৈরি করে দিয়ে গেছেন। তাদের দেখানো পথেই আমরা আজও চলি। অনেক তো তত্ত্বের কথা হলো, এবার একটু কঠিন বাস্তবে ফেরা যাক। সমাজবিজ্ঞান কিন্তু আমাদের সমাজের সেই সব কঠিন বৈষম্য বা অসমতার দিকেও আলো ফেলে, যেগুলো হয়তো আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা সেভাবে খেয়াল করি না। স্ক্রিনে এই যে সংখ্যাটা দেখা যাচ্ছে, $2,47,500, জানেন এটা কি? এটা হলো বৃহত্তর বস্টন এলাকায় একটা গড় শ্বেতাঙ্গ পরিবারের মোট সম্পদের পরিমাণ। কিন্তু শকিং তথ্যটা হলো, একই এলাকায় একটা গড় কৃষ্ণাঙ্গ পরিবারের মোট সম্পদ কত? প্রায় শূন্যের কাছাকাছি। বিশ্বাস হচ্ছে? এটাই হলো কাঠামোগত বা ইনস্টিটিউশনাল বৈষম্যের এক ভয়াবহ উদাহরণ। একই রকম একটা ছবি আমরা দেখতে পাই জেন্ডার পে গ্যাপের ক্ষেত্রেও। যেমন
আমেরিকায় একজন পুরুষ যখন $1 আয় করেন, ঠিক একই কাজের জন্য একজন নারী আয় করেন মাত্র 83 সেন্ট। এখন এই যে একটা বিশাল পার্থক্য, এটা কিন্তু কোনো ব্যক্তিগত অযোগ্যতা বা পছন্দের ফল না, এটাও সমাজের তৈরি করা একটা কাঠামোরই ফল। এই বৈষম্যগুলোর শেকড় যে কতটা গভীরে তার একটা উদাহরণ হলো রেড লাইনিং। এটা ছিল একটা প্রাতিষ্ঠানিক সিস্টেম যেখানে ব্যাংকগুলো ম্যাপে কিছু এলাকাকে লাল দাগ দিয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করত, আর এই এলাকাগুলোতে থাকত মূলত সংখ্যালঘু মানুষ। ফলাফল, ওই এলাকার বাসিন্দাদের বাড়ি কেনা বা ব্যবসার জন্য লোন দেওয়া হতো না। দশকের পর দশক ধরে এটা চলার ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সম্পদ জমানোর পথটাই পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন আসতেই পারে, সমাজবিজ্ঞানীরা এত জোর দিয়ে এই কথাগুলো বলেন কিভাবে? তারা কি এগুলো বানিয়ে বলছেন? একদমই না। তাদের প্রত্যেকটা কথার পেছনে থাকে সলিড সিস্টেম্যাটিক রিসার্চ। ফিজিক্স বা কেমিস্ট্রির মতোই সমাজবিজ্ঞানীরাও কিন্তু একটা নির্দিষ্ট সায়েন্টিফিক মেথড ফলো করেন। প্রথমে একটা প্রশ্ন তৈরি করা হয়, তারপর সেই বিষয়ে যা যা তথ্য পাওয়া যায় তার রিসার্চ করা হয়, সেটার উপর ভিত্তি করে একটা হাইপোথিসিস বানানো হয়, তারপর সেই অনুযায়ী একটা স্টাডি ডিজাইন করে তথ্য সংগ্রহ করা হয়, এবং সবশেষে সেই তথ্য বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসা হয়। এই পুরো প্রসেসটাই তাদের গবেষণাকে বিশ্বাসযোগ্য করে তোলে। তাদের গবেষণার ডেটা মূলত দুই ধরনের হয়। একটা হলো কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত, এটা সংখ্যা নিয়ে কাজ করে, মানে কি ঘটছে সেটার উত্তর দেয়, যেমন কত % মানুষ বেকার। আরেকটা হলো কোয়ালিটেটিভ বা গুণগত, এটা বর্ণনামূলক, এটা কেন বা কিভাবে ঘটছে সেই প্রশ্নের উত্তর খোঁজে, যেমন বেকারত্বের কারণে মানুষের ব্যক্তিগত জীবনে ঠিক কি কি প্রভাব পড়ছে। তবে হ্যাঁ, জ্ঞান অর্জনের এই রাস্তাটা সবসময় মসৃণ হয় না। যেমন ধরুন কুখ্যাত স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্টের কথা। এই পরীক্ষাটা দেখিয়েছিল যে সামাজিক ভূমিকা আমাদের আচরণকে কতটা ভয়ঙ্করভাবে পাল্টে দিতে পারে, আর একই সাথে এটা আমাদের এটাও শিখিয়েছে যে গবেষণার জন্য মানুষের ওপর যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানোর আগে নৈতিকতার প্রশ্নটা কতটা জরুরি। এথিক্স এখানে অ্যাবসলুটলি ক্রিটিক্যাল। তো এতক্ষণ ধরে এত সব আলোচনার পর আসল কথায় আসি। এই যে সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ বা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, এটার দরকারটা কি? এটা জেনে লাভ কি? এর গুরুত্ব অপরিসীম, কারণ এটা আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা এই পৃথিবীতে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আর অন্যরাই বা আমাদের কিভাবে দেখছে সেটা বুঝতে সাহায্য করে। আমাদের পরিচয়, যেমন জাতি, ধর্ম, লিঙ্গ, অর্থনৈতিক অবস্থা, এই জিনিসগুলো যে আমাদের চিন্তাভাবনাকে কতটা প্রভাবিত করে সেই সচেতনতাটা তৈরি করে দেয়। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। এখন তো আমরা জানি যে আমাদের চারপাশের অদৃশ্য সামাজিক দেয়ালগুলো, এই স্ট্রাকচারগুলো কতটা শক্তিশালী। তাহলে প্রশ্ন হলো, এই দেয়ালের ভেতরে থেকেই আমরা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, আমাদের এজেন্সি, এটাকে কিভাবে ব্যবহার করব? কি করা যায় এটা দিয়ে? ভাবার জন্য প্রশ্নটা রইল।